ঈশান, ওকে এখান থেকে যেতে বলো। ওকে যেতে বলো ঈশান, নাহলে আজ আমি সত্যি ওকে মেরে ফেলবো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ঈশান পরিস্থিতি বেগতিক দেখে রীতির সামনে গিয়ে দাঁড়ালো। সে মিনতি মাখা স্বরে বোঝানোর চেষ্টা করলো। রিধি, প্লিজ এমন পাগলামি করো না, বাসায় চলে যাও। বস তো মাত্র কিছুদিনের জন্যই কুয়েত যাচ্ছেন, কাজ শেষ হলে ফিরে আসবেন, কোনো ঝামেলা বাড়াচ্ছ? রীতি এক চুলও নড়ল না। তার চোখের মনি তখন বিষাদেই টলমল করছে, কিন্তু কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত। সে সরাসরি ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল, না, আপনি মিথ্যে বলছেন ঈশান ভাই। উনি আমাকে চিরতরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। আমি খুব ভালো করেই জানি আজ উনি গেলে আর সহজে ফিরবেন না। উনি পালাচ্ছেন আমার কাছ থেকে। শুভ্রের ধৈর্যের প্রতিটি বাঁধ যেন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তার মনের হচ্ছে কেউ তার ফুসফুস চেপে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। সে দুই হাতে নিজের কপাল টিপে ধরে আকাশের দিকে তাকিয়ে কয়েকটা দীর্ঘ আর তপ্ত শ্বাস নিল। নিজেকে চরমভাবে সংযত করার এক ব্যর্থ চেষ্টা করে সে পুনরায় হৃদের দিকে তাকালো। এবার তার গলার স্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু সেই শান্তির পিছনে এক ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, রিদি, শেষবারের মতো বলছি, পাগলামি করিস না, বাড়ি যা। হৃদি স্থির দৃষ্টিতে শুভ্রর চোখের দিকে তাকিয়ে থাকলো। তার কণ্ঠে কোনো কম্পন নেই, বরং এক অদ্ভুত জেদ খেলা করছে। সে অটল স্বরে বলল, বাড়ি গেলে আপনাকে নিয়েই যাব আমি। চলেন, যেতে হবে না। এত টাকা কামিয়ে কি করবেন? যে টাকা আপনাদের আছে তাতে আপনার, আমার, মামা মামি 7 জন্মে অনায়াসে চলে যাবে। তবুও মনে হবে না যে অর্ধেক শেষ হয়েছে। শুভ্র ভেতরের সেই দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা আর নিয়ন্ত্রণে থাকলো না। সে ক্ষিপ্ত হয়ে হৃদির দিকে তেড়ে গেল এবং তাকে থাপ্পড় মারার জন্য হাত উচালো, কিন্তু মাঝপথেই তার হাতটা বাতাসের মধ্যে স্থির হয়ে গেল। এক অসহ্য যন্ত্রণায় শুভ্রর হাতটা সেখানেই মুঠো হয়ে কাঁপতে লাগলো। সে পারছে না এই মায়াবী মুখটার উপরে নিজের কঠোর হাত চালাতে। সে কিছুতেই পারছে না। রীতি ভয়ের বদলে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে হেসে ফেলল। তার সেই ম্লান হাসিতে বিষাদের ছায়া স্পষ্ট। সে শুভ্রর ওই থেমে যাওয়া মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে বলল, থামালেন কেন? মারেন, একটা নয় 1000টা মারেন, দরকার পড়লে মেরে ফেলেন, তবু আমি এখান থেকে এক কদমও নড়বো না। আপনার এই মার খাওয়াটাই আমার কাছে আপনার ছেড়ে যাওয়ার চাইতেও বেশি সম্মানের অনেক। শুভ্র শেষ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত খুঁচিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে থাকলে তার সমস্ত কাঠিন্য ধূলিসাৎ হয়ে যাবে। সে হয়তো এই রাস্তার মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়বে। শুভ্র আর কথা বাড়াতে চাইল না। সে জানে এই মায়ার বাঁধন কাটতে হলে তাকেই নিষ্ঠুর হতে হবে। শুভ্র নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভেতরে উঠতে নিল, কিন্তু ঠিক তখনই তার পিঠের দিক থেকে শার্টে একটা টান পড়ল। সে ঘাড় বাঁকিয়ে দেখল হৃদি তার শার্টের কাপড়টা মুচড়ে ধরে আছে। হৃদি ধরা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না শুভ্র ভাই। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। শুভ্র মুহূর্তের মধ্যে চোখ সরিয়ে নিল। তার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদি আজ তাকে পাগল করে ফেলবে, একদম নিশ্চিতভাবে উন্মাদ বানিয়ে ছাড়বে। শুভ্রর কপাল বেয়ে নোনা ঘাম জড়িয়ে পড়ছে। সে গাড়ির জানালার কাচের উপরে কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল। তার কণ্ঠস্বর এখন এতটাই ভাঙা যে মনে হচ্ছে ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। সে ঈশানের উদ্দেশ্যে আর্তনাদ স্বরে বলল, ঈশান, আই জাস্ট কান্ট ডু দিস এনিমোর। আমি আর পারছি না ঈশান, প্লিজ কিছু একটা করো। ওকে এখান থেকে সরাও। জাস্ট গেট হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশান হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ মুখেও এখন চরম অস্থিরতা। সে হৃদির শার্ট আঁকড়ে ধরা হাতটার উপরে নিজের হাত রেখে শান্ত করার গলায় বলল, রিধি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। বস তোমাকে ছেড়ে একদম হারিয়ে যাচ্ছে না, সে ঠিক চলে আসবে, আমি প্রমিস করছি রিধি। যদি বস সময় মতো ফিরে না আসে তবে আমি নিজে তোমাকে বসের কাছে পাঠিয়ে দিব, জাস্ট ট্রাস্ট মি। হৃদি তবুও শুভ্র শার্ট ছাড়ল না। তার অবচেতন মন বারবার বলছে আজ এই হাত ফসকে গেলে এই পুরুষটি চিরতরে অন্য দিগন্তে মিলিয়ে যাবে। একসময় ঈশান নিরুপায় হয়ে জোর করেই হৃদির হাতের মুঠি থেকে শুভ্রর শার্ট ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাঝ রাস্তায় শুরু হলো এক অদ্ভুত ধস্তাধস্তি। শুভ্র এতক্ষণ পাথরের মতো জানালার কাচের উপর
কপাল ঠেকিয়েছিল, কিন্তু হুট করেই সেই প্রচণ্ড ক্ষিপ্রতায় ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে সরাসরি হৃদির কবজি চেপে ধরে আর্তনাদ করে বলে উঠল, ওকে ফাইন, যাবো না আমি। আই এম নট গোয়িং এনিওয়ে। চল, আজ তোর সাথে বাসর করব। 2টা বাচ্চা দিয়ে তারপর যাব। তখন তুই ঘরে বসে বাচ্চা সামলাবি আর আমি বিদেশে গিয়ে ফুল এনজয় করব। চল, আজ আর কুয়েত যাওয়া হবে না। বলেই শুভ্র রীতিকে এক প্রকারের হ্যাচকা টানে রাস্তা দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান একদম স্থাণু হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বসকে আসলেই ফ্লাইট মিস করে ফিরে যাচ্ছে। আর শেষে কি বলল, বাসর করবে? এই কঠোর বস আবার বাসর করার রোমান্টিকতাও জানে নাকি? এদিকে হৃদি মনে মনে খুশিতে আত্মহারা। সে ভেবে নিল শুভ্র সত্যিই হয়তো যাবে না। শুভ্র রাগ উঠেছে ঠিকই, কিন্তু সে তো বাড়িতে ফিরে যাচ্ছে। বাড়ির গেটের একদম কাছাকাছি আসার পর শুভ্র হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি এখন অস্বাভাবিক স্থির। সে হৃদির চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি জানি বলছিলি রিদি? ইউ ওয়ান্ট মি টু ফরগিভ ইউ, তাই না? তুই আমার কাছে মাফ চাস? রীতি হন্তদন্ত হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্রর ঠোঁটের কোণে এক রহস্যময় আর শীতল হাসি ফুটে উঠল। সে পুনরায় বলল, ঠিক আছে, যা, তোকে আমি মাফ করে দেব। তবে আই হ্যাভ এ কন্ডিশন। একটা শর্তে তোকে ক্ষমা করব। হৃদি এক মুহূর্ত না ভেবেই বলল, কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি শুভ্র ভাই, শুধু বলেন আপনি কি চান। শুভ্র তার হাত দুটো পকেটে পুরে নিল। এক পৈশাচিক নির্দয়তা নিয়ে সে হৃদির দিকে তাকিয়ে বলল, এখানে আমার সামনে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবাস করবি। এখনই করবি। ইফ ইউ ডু দিস, তবে আমি তোকে মাফ করব। না হলে কোনোদিনও তোর মুখ আমি দেখব না। হৃদি অবিশ্বাসের চোখে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠে এক বুক আশা আর বুক চাপা কান্না দলা পাকিয়ে আছে। সে ধরা গলায় শুধালো, সত্যি আমি যদি উঠবোস করি তাহলে আপনি আমাকে মাফ করবেন? আমাকে ছেড়ে যাবেন না তো শুভ্র ভাই? প্রমিস মি। শুভ্র পকেটে 2 হাত গুজে একদম পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ মুখে কোনো ভাবান্তর নেই। সে শীতল গলায় আদেশের সুরে বলল, না, জাস্ট ডু ইট। তুই আগে উঠবস কর। রীতি কাল বিলম্ব না করে সাথে সাথেই কান ধরে উঠবোস করতে শুরু করলো। তার মনে হলো এই সামান্য শাস্তির বিনিময়ে যদি সে শুভ্রর ক্ষমা আর সান্নিধ্য পায়, তবে সে 1000 বার এটা করতে রাজি। শুভ্র নির্লিপ্ত মুখে সংখ্যা গুনতে লাগলো। 1 2 3 4 5। 5 পর্যন্ত গোনার পরেই শুভ্র অত্যন্ত সুকৌশলে রীতির অজান্তেই পা টিপে টিপে পিছাতে শুরু করলো। রীতি তখন নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার নেশায় মত্ত। সে বুঝতেই পারছে না তার পরম নির্ভরতার মানুষটি তার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। শুভ্র সংখ্যা গুনে যাচ্ছে আর রীতির থেকে দূরত্ব বাড়াচ্ছে। রীতি যখন ঠিক 15 নম্বর উঠপোষটি দিতে যাবে, ঠিক তখনই শুভ্র আচমকা ঘুরে এক দৌড় দিল। রীতির হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নড়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। সে হাঁ করে তাকিয়ে দেখল শুভ্র বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে এক লাফে গাড়িতে উঠে পড়ল। শুভ্র সেই নেশালো চোখের জায়গায় এখন এক তীব্র জেদ। সে গাড়িতে বসেই ঈশানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ঈশান, গেট ইন ফার্স্ট, স্টার্ট দাও। ঈশান হন্তদন্ত হয়ে গাড়িতে উঠতেই শুভ্র নিজের স্টিয়ারিং দখল করে নিল। সে অ্যাক্সিলারেটারে সজোরে চাপ দিল। গাড়িটা এক বিকট শব্দ করে মাটির রাস্তা থেকে ধুলো উড়িয়ে তীরের মতো ছুটে বেরিয়ে গেল। শুভ্রর গাড়ি চালানোর ধরন দেখে ঈশান ভয়ে সিঁটিয়ে গেল। গাড়িটা এখন যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বস প্লিজ স্লো ডাউন। বস আসতে। এদিকে হৃদি যখন বুঝতে পারল গাড়িটা সত্যিই তাকে ফেলে চলে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক রাশ হাহাকার আর আর্তনাদ নিয়ে সে পাগলের মতো গাড়িটার পিছু পিছু দৌড় শুরু করলো। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো কেউ তার জ্যান্ত কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। হৃদি কতটুকুই বা দৌড়াতে পারত। মুহূর্তের মধ্যেই গাড়িটা তার ধরাছোঁয়ার বাইরে চলে গেল। ভোরের ওই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে গাড়িটা একসময় বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। চারপাশটা হঠাৎ করে বড্ড বেশি নিস্তব্ধ হয়ে এলো। রীতি আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত শক্তি যেন এক নিমেষে নিঃশেষ হয়ে গেল।
সে মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে হাউ মাউ করে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা আর্তনাদ ভোরের আকাশ বাতাসকে ভারী করে তুলল। হৃদি রাস্তার ধুলোবালির ওপরে এক জীবন্ত লাশের মতো বসে রইল। তার চোখ দুটি স্থির হয়ে আছে সেই শূন্য রাস্তার দিকে, যেখান দিয়ে একটু আগেই তার পৃথিবীটা তাকে ফেলে ধুলো উড়িয়ে পালিয়ে গেছে। সে অস্ফুট স্বরে ভাঙা গলায় শূন্যের উদ্দেশ্যে বলে উঠল, বাচ্চা সেজে রাস্তায় পথ আটকালাম, আর আপনি চকলেটের লোভ দেখিয়ে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে দিয়ে চলে যাবেন? শুভ্র ভাই, এত বড় নিষ্ঠুরতা আপনি কিভাবে পারলেন? অঝরে ঝরতে থাকা চোখের জলগুলো এখন গালের উপরে শুকিয়ে লবণের রেখা তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ একাকী সেই জনমানবহীন পথে কান্নাকাটি করার পর অবশ শরীরটা টেনে হিঁচড়ে রীতি বাড়ির ভেতরে ঢুকল। উঠোনে যখন থমথমে পরিবেশ, বাড়ির সবাই যেন এক সারিতে দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করছিল। হৃদিকে দেখা মাত্রই ইকবাল এহসান দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা আর চাপা ক্রোধের সংমিশ্রণ। তিনি গর্জে উঠে বললেন, কোথায় গিয়েছিলে এত রাতে তুই? রীতি কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি এখন হাড় হিম করা শূন্য। মনে হচ্ছে সে এই পৃথিবীতে নেই, অন্য কোনো এক অন্ধকার জগতে হারিয়ে গেছে। হৃদির এই নির্বাক থাকা দেখে এবার রাবেয়া এহসান কড়া পায়ে এগিয়ে এলেন। তিনি হৃদির দুই কাঁধ শক্ত করে ধরে সজোরে ঝাঁকিয়ে উঠলেন। শুনতে পাসনি? তোর আব্বু কি বলেছে? মুখ খুল, কোথায় গিয়েছিলি এই নিশতি রাতে? রাবেয়া এহসানের কণ্ঠস্বর উঠোনের নিস্তব্ধতা ছিঁড়ে যেন এক চিলতে আগুনের মতো ছড়ল। হৃদি তবুও নড়ল না। তার সমস্ত অস্তিত্ব তখন কেবল এক জোড়া হেডলাইটের আলো আর একটা কর্কশ ইঞ্জিনের শব্দের মধ্যে আটকে আছে। মাহবুব চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন। চারপাশের থমথমে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি শান্ত অথচ গম্ভীর গলায় বললেন, আহা থাম, এখন অনেক রাত হয়েছে। এভাবে চিল্লাচিল্লি করলে গ্রামের মানুষ নানা কথা বের করবে। কোথায় গিয়েছিলাম না গিয়েছিলি সব প্রশ্নর সকালেই করিস। এখন আর সিন ক্রিয়েট করিস না। মাহবুব চৌধুরীর কথায় রাবেয়া এহসান আর কথা বাড়ালেন না। তবে তার চোখ মুখ দেখে খুব কমল না। ইকবাল এহসান হৃদির দিকে এক বিষাক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বললেন, কমে যা, তোর ভাবসাব আমি দুনিয়া ধরে দেখেছি হৃদি। যদি উল্টাপাল্টা কিছু শুনি তবে আমার চেয়েও খারাপ কিন্তু আর কেউ হবে না, মাথায় রাখিস কথাটা। বলেই ইকবাল এহসান গট গট করে নিজের রুমে চলে গেলেন। তার দেখা দেখি বাড়ির বাকি সবাই একে একে অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেল। উঠোনটা মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ল। রীতি যেন এক যান্ত্রিক পুতুল, পা টেনে টেনে সে নিজের রুমে এসে ঢুকল। রুমে হালকা নীলবাতি জ্বলছে। শুভ্রা তখন সব দুশ্চিন্তার ঊর্ধ্বে থেকে অঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। রীতি আলগুছে বিছানার এক কোণে গিয়ে বসল। চারপাশের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। মস্তিষ্কের ভেতরে কেবল একটা কথাই হাতুড়ি পেটা করছে, শুভ্র কি তবে সত্যিই চলে গেল? সে কি আদৌ তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি এই বিচ্ছেদটাই ছিল তার শেষ চাল? ভাবতে হৃদির বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। সে নিজের মুখটা হাঁটুতে গুঁজল। কোনো শব্দ ছাড়াই তার শরীরটা বারবার কেঁপে উঠতে লাগলো। নিস্তব্ধ ঘরে কেবল তার ফুপিয়ে ওঠার শব্দটুকু দেয়ালে আছড়ে পড়তে লাগলো। কেটে গেছে দীর্ঘ 2 দিন। এই 48 ঘন্টায় একটি বাড়ির জন্য শুভ্রর কোনো হদিশ মেলেনি। সোহান চৌধুরী কয়েকবার কল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু উপাস থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ফোনটি বন্ধ আছে। তিনি আর কথা বাড়াননি। শুভ্রর এই পুরনো অভ্যাসটা তার জানা। সীমানা পেরোলো দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে ভালোবাসে। নিজের একাকিত্বে কেউ বাগড়া দিক, সেটা সে একদমই সয় না। কিন্তু এই 2 দিন রীতির জন্য যেন এক একটা অনন্তকালের সমান। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুভ্রের অবয়ব তাকে তাড়া করে বেড়ায়। এক মুহূর্তের জন্য হলেও তার গলার স্বর শোনার জন্য ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিকমতো খাওয়া নেই, কারো সাথে 2 কথা বলা নেই, নেই সারাক্ষণ কেবল নির্জীবের মতো এক জায়গায় বসে থাকা। হৃদির এই ভুতুরে পরিবর্তন বাড়ির সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যে মেয়েটা 2 দিন আগেও বাড়ি মাতিয়ে রাখত, সে হঠাৎ কোন জাদুমন্ত্রের জ্যান্ত লাশ হয়ে গেল তা কারো মাথায় ধরছে না। দুপুরবেলা
তপ্ত রোদ জানলা গলে মেঝেতে আছড়ে পড়ছে। হৃদির গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, তাই এক প্রকারের বাধ্য হয়েই সে ড্রয়িং রুমে এলো পানির খোঁজে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে যখনই সে ফিরে যেতে নেবে, ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সাহেরা চৌধুরী। হৃদিকে দেখা মাত্রই তিনি তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, দাঁড়া রিধি। হৃদি থমকে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না। যান্ত্রিক পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে রইল। সাহেরা চৌধুরী 4-5টা একবার সন্তর্পণে দেখে নিলেন। তারপরে হৃদির হাতটা এক প্রকারের হ্যাচকা টানে ধরে নিজের রুমে নিয়ে এলেন। বিছানায় বসিয়ে শক্ত করে হৃদির কাঁধ চেপে ধরলেন তিনি। তার চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। কি হয়েছে তোর শুনি? খাস না, কথা বলিস না, সারাক্ষণ একভাবে চুপচাপ থাকিস, সমস্যা কি তোর? হৃদি কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিজের আঙুল ঘুরতে লাগলো। এই মুহূর্তে নিজের মনের ক্ষতগুলো নিয়ে কথা বলা মানেই নিজেকে আরও বেশি দুর্বল করে ফেলা। কিন্তু সাহেরা চৌধুরী ছাড়ার পাত্রী নন। তিনি হৃদির থুতনিটা ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। তার দৃষ্টি এখন হাড় হিম করা স্থির। কি হলো? কথা বলিস না কেন? আমাকে বল, কি হয়েছে তোর? হৃদি তবুও কিছু বলল না। সে একদম পাথরের মূর্তির মতো সাহেরা চৌধুরীর সামনেই বসে রইল। তার এই অস্বাভাবিক নীরবতা সাহেরা চৌধুরীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে খুব নিচু স্বরে এক প্রকার নিশ্চিত হয়েই শুধালেন, শুভ্রের জন্য মন খারাপ লাগছে? ঠিক এই একটা বাক্যই যেন কাজ করলো জাদুর মতো। এতক্ষণের জমে থাকা পাথরটা মুহূর্তেই গলতে শুরু করলো। হৃদি যেন এক জ্যান্ত লাশ থেকে হঠাৎ জীবন ফিরে পেল। সে কোনো কিছু না ভেবেই সাহেরা চৌধুরীর কোমর জড়িয়ে ধরে মুখ লুকিয়ে হাউ পাউ করে কেঁদে উঠল। তার সেই কান্নায় ছিল গত দুদিনের জমাটবদ্ধ হাহাকার। সাহেরা চৌধুরী যা বোঝার বুঝে গেলেন। তার মাতৃত্বের টান আজ এই অবুঝ মেয়েটার কান্নায় সায় দিল। তিনি হৃদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার গলায় বললেন, কাঁদিস না রে মা, এর জন্য কেউ ওভাবে মন খারাপ করে? ও কি আর চিরদিনের জন্য চলে গেছে নাকি? এই তো মাত্র কিছুদিনের ব্যাপার, তারপর দেখবি ঠিকই তোর সামনে এসে দাঁড়িয়েছে। হৃদি ডুকরে কেঁদে উঠে ঝাপসা গলায় বলল, আমি একটুও ভালো নেই মামি, খুব মনে পড়ছে তোমার ছেলেকে। জাস্ট ওয়ান্ট টু টক টু হিম। একটু কথা বলতে ইচ্ছে করছে আমার। প্লিজ মামি, কোনোভাবে একটু কথা বলিয়ে দেবে ওনার সাথে। সাহেরা চৌধুরী অসহায় বোধ করলেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে ধরা গলায় বললেন, তুই তো জানিস মা, আমার ছেলেটা একটু অদ্ভুত। বাইরে গেলেও যেন নিজেকে কোনো এক অজানা দুনিয়ায় লুকিয়ে ফেলে, একা সময় কাটায়। কারোর সাথে কথা বলবে না বলেই তো সে নিজের সব ফোন বন্ধ করে রাখে। কাঁদিস না মা, ও ফিরে আসুক, তখন দেখবে আমি ওকে অনেক বকা দিব। হৃদি সাহেরা চৌধুরীর কোমরে মাথা ঘষে পাগলের মতো মাথা নাড়ল। তার বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে আর্তনাদ করে বলল, পারছি না মামি, আমি আর পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আই ফিল লাইক আই এম চোকিং। দম বন্ধ হয়ে আসছে আমার। কিছু ভালো লাগছে না মামি, সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সাহেরা চৌধুরী নির্বাক হয়ে হৃদির মাথায় হাত বোলাতে থাকলেন। তার নিচের পেটের ছেলেকেও তিনি মাঝে মাঝে চিনে উঠতে পারেন না। শুভ্র যেন এক অগাধ রহস্যের আধার। হৃদি তখন কান্নায় ভেঙে পড়েছে। তার নোনা জলে সাহেরা চৌধুরীর শাড়ির আঁচল ভিজে একাকার। হৃদি ধরা গলায় আবার বলে উঠল, আমি তোমার ছেলে এত পাষাণ কেন? আমার জন্য কি তোমার ছেলের এক ফোঁটাও মায়া হয় না? মায়াহীন এই মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে মামি? ওনার কি একবারও মনে পড়ছে না যে আমি এখানে ওনার জন্য মরে যাচ্ছি? সাহেরা চৌধুরী বিষাদ মাখা এক টুকরো মুচকি হাসলেন। এই বোকা মেয়েটা যদি জানতো ওই পাষাণ ছেলেটা আড়ালে হৃদির জন্য কতটা দগ্ধ হয়, ছেলেটা যে এই অবুঝ মেয়েটাকে কতটা পাগলের মতো ভালোবাসে, তা মা হিসাবে তিনি ঠিকই আজ করতে পারেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে পরম মমতায় বললেন, শান্ত হরে মা, মাত্র তো কয়েকটা দিন, দেখিস এবার ও যখন ফিরে আসবে তখন আর কোনো দেরি করব না। একদম ঘটা করে তোকে বউ বানিয়ে ঘরে তুলে নিব, তারপরও আরও তোকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সাহেরা চৌধুরী পরম মমতায় হৃদিকে সান্ত্বনা দিতে থাকলেন। হৃদির কান্নার বেগটা তখন একটু কমে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজায় কোনো একটা ভারী জিনিস পড়ার কর্কশ শব্দ হলো। নিস্তব্ধ দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত শব্দে সাহেরা চৌধুরী আর হৃদি
দুজনেই তীব্রভাবে চমকে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকাতেই সাহেরা চৌধুরীর চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার কপালে মুহূর্তেই ভয়ের রেখা ফুটে উঠল। অন্যদিকে রীতি ভয়ে রীতিমতো কুঁকড়ে গেল। তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো। কেটে গেছে গুনে গুনে 8টা মাস। এই 8টা মাসে বদলে গেছে অনেক কিছু। পিছনে ফেলে রেখে গেছে হাজারো অতীত, হাজারো কারো কষ্টের কান্না। বদলে গেছে মানুষ, পরিবর্তন হয়েছে মানুষের স্বভাব আর বেঁচে থাকার ধরন। সময় কারোর জন্য থমকে থাকে না। জীবন ঠিকই তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। শুধু মাঝপথে কিছু মায়া আর স্মৃতি হৃৎপিণ্ডের দেয়ালে ক্ষত হয়ে জমে থাকে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর দেশ কুয়েত। এখানকার আকাশটা যেন বাংলার আকাশের মতো মায়াবী নয়, বরং এক বিশাল ধূসর ক্যানভাসের মতো স্থির। মাথার উপরে গনগনে সূর্যটা মরুভূমির বুক চিরে আগুনের হলকা ঢেলে দিচ্ছে। চারিদিকে ধুধু বালুরাশি, আর তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের সব আকাশচুম্বী অট্টালিকা। এখানে রাস্তার দুপাশে সারি সারি পাম গাছ, আর মরুভূমির তপ্ত বাতাস এক অদ্ভুত রুক্ষতা তৈরি করে রেখেছে। শহরের একপাশে নীল পারস্য উপসাগর, মরুভূমির আগুনের পাশে এই সমুদ্রটা যেন এক টুকরো প্রশান্তি। সাগরের নীল জলরাশি তীরের পাথরে দেয়ালে আছড়ে পড়ছে অবিরত। এখানকার সমুদ্রের ঢেউগুলো খুব একটা উত্তাল নয়, তবে এক গভীর গম্ভীরতা আছে তার অন্তরে। তীরের মেরিনাগুলোতে বিলাসবহুল সব ইয়ট নোঙর করা, আর সমুদ্রের নোনা বাতাস মরুভূমির উষ্ণতার সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। বিকেলের পড়ন্ত রোদ যখন পারস্যের উপসাগরের উপর আছড়ে পড়ে, তখন মনে হয় সাগরের বুকে কেউ হাজার হাজার হীরা ছড়িয়ে দিয়েছে। সমুদ্রের এই বিশালতা আর মরুভূমির এই নিঃসঙ্গতা যেন একে অপরের পরিপূরক। ঠিক যেমন কারো বুকের ভেতরটা হাহাকারে পড়তে থাকার মরুভূমি, আর চোখের কোণে জমে থাকা জলটুকু সেই দিগন্তজোড়া নীল সমুদ্র। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ যেন শুভ্রর পায়ের তলায় এসে আছড়ে পড়েছে। সমুদ্রের লোনা জলরাশির হাঁটু পানিতে 2 হাত পকেটে ঢুকিয়ে একাকী দাঁড়িয়ে আছে সে। পরনে সাদা ধপধপে রঙের দামি টি শার্ট আর সাদা প্যান্ট, চোখে ডার্ক সানগ্লাস। সমুদ্রের অবাধ্য ঢেউগুলো বারবার ওর হাঁটু ভিজিয়ে দিচ্ছে, কিন্তু শুভ্র সেদিকে খেয়ালই নেই। ওর স্থির দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে দিগন্ত জোড়া সেই জলরাশির উপর। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটি আজ ভীষণ তৃষ্ণার্ত, যা এই বিশাল নীল সমুদ্রের সাথে কোনো এক অজানায় বিলাপ করে চলেছে। গুনে গুনে 8টা মাস। এই দীর্ঘ সময়ে শুভ্র না গেছে নিজের দেশে, না নিয়েছে নিজের রক্তের সম্পর্কের কারো খোঁজ। নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখার এক অদ্ভুত খেলায় মেতেছিল সে। জিদ আর অভিমানের বশবর্তী হয়ে পাষাণের মতো নিজের ফোনটাও বন্ধ করে রেখেছে। ব্যবহার করেছে নতুন এক বিদেশি সিম। কিন্তু এই একাকিত্ব কতদিন? ফিরতে তো তাকে হবেই। ওই সুদূর বাংলাতেই তো মিশে আছে তার প্রাণ। প্রাণহীন দেহ নিয়ে হয়তো জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। শুভ্রও যেন এই কটা দিন এক নির্জীব অস্তিত্ব হয়েছিল। না হেসেছে মন খুলে, না কেঁদেছে বুক ফেটে। শুধু একটু ও একাকিত্বের জন্য নিজের মনটাকে পাথরের মতন শক্ত করে আগলে রেখেছিল। সমুদ্রের নীল জলরাশি আজ উৎসবে মেতেছে। শত শত মানুষ স্নান করছে, কিংবা কেউ বা ঢেউয়ের উপরে শরীর ভাসিয়ে দিয়ে শুয়ে আছে। বালুচরে পর্যটকদের ভিড়, সবাই যার যার নিজস্ব অনুভূতিতে ব্যস্ত। কারো মুখে হাসি, কারো চোখে বিস্ময়। ঠিক এই রঙিন ভিড়ের মাঝে শুভ্র এক ধূসর নিঃসঙ্গ দ্বীপের মতন দাঁড়িয়ে। হঠাৎ শুভ্রর কাঁধে একটা হাতের স্পর্শ। ভাবনার সুতো ছিঁড়ে গেল মুহূর্তেই। শুভ্র ধীর গতিতে ঘাড় গড়িয়ে দেখল হিয়াত দাঁড়িয়ে আছে। কুয়েত আসার পরেই এই হিয়াতের সঙ্গে পরিচয় হয়েছে ওর। হিয়াতও বাংলাদেশি, জীবিকার তাগিদে এই প্রবাসে পড়ে আছে। হিয়াত হাসি মুখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, চুপচাপ এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? পানিতে নামবে? চলো একটু গা ভেজাই। শুভ্র পুনরায় সামনের দিকে সেই অতল জলরাশির দিকে তাকালো। খুব নিষ্পৃহ কণ্ঠে জবাব দিল, ইচ্ছে করছে না। হিয়াত একটু অবাক হলো। শুভ্রর গভীর চিন্তার দিকে তাকিয়ে শুধালো, কি ব্যাপার, মন খারাপ? শুভ্রর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। শীতল গলায় বলল, না। তাহলে?
শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সমুদ্রের তপ্ত বাতাসের সাথে সেই দীর্ঘশ্বাস মিশিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, ভীষণ মনে পড়ছে হিয়াদ, ভীষণ মনে পড়ছে। হিয়াত শুভ্রের কাঁধের উপরে হাত ভর বাড়িয়ে দিল। সামনে বয়ে চলা অন্তহীন জলের রাশির দিকে অপলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি পোলা বড্ড জিদি। ইউ আর সো স্টবন শুভ্র। মিসও করবা, আবার ফিরেও যাবা না। হে, কেমন স্বভাব তোমার? শুভ্র কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সমুদ্রের গর্জনের চেয়েও বেশি ভারী। হিয়াত পুনরায় শুধালো, খুব বেশি মনে পড়ছে? শুভ্র এবার নোনা বাতাসের সাথে নিজেকে দীর্ঘশ্বাসটুকু মিশিয়ে দিয়ে নিচু স্বরে বলল। প্রকাশ করার মতো না। হিয়াত এবার শুভ্রর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, একটু জোর দিয়েই বলল, তাহলে ফোনটা খোলো না ভাই, অন্তত কথা তো বলো। শুভ্রর চোখে তখনও সেই তপ্ত চাহনি। সে শান্ত গলায় জবাব দিল। খুলবো? হিয়াত এবার কিছুটা অবাক হয়েই বলল, আরে কি বলো, খুলে রাখো। যদি সে ফোন দেয়, একবার ভাবো তো সেই মানুষটার কথা, যে হয়তো ওপারে তোমার একটা ফোনের অপেক্ষায় দিন গুনছে। শুভ্রর ঠোঁটে এক বিষাদ মাখা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ধরা গলায় বলল, আমাকে সে ফোন দেবে না। শি ইজ অ্যাফ্রেড অফ মি। সে আমায় বড্ড ভয় পায়। হিয়াত এবার শুভ্রর বাহুতে একটা ঝাঁকুনি দিয়ে বলল, তুমি খুলে রাখো। আর কতদিন এভাবে নিজেকে খাঁচায় বন্ধ রাখবে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না শুভ্র, জানো তো। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। ফোনটা অন করো। শুভ্র একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে ফোনটা বের করলো সে। কোনো কিছু না ভেবেই পাওয়ার বাটন চেপে ফোনটা অন করলো এবং স্ক্রিনের দিকে না তাকিয়েই দ্রুত পকেটে ঢুকিয়ে ফেলল। 8 মাস পরের ফোনের সেই চেনা ভাইব্রেশনটা যেন শুভ্রর হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। হিয়াত এবার শুভ্রর পিঠ চাপড়ে চনমনে গলায় বলল, ব্যাস, এই তো, চলো এবার ক্লাবে যাই গান গাইতে। কাউকে খুব বেশি মনে পড়লে জোরে জোরে গান গাইতে হয়, এতে মনটা ফ্রেশ লাগে। মিউজিক হিলস এভরিথিং। চলো যাই। শুভ্র ক্লাবে যেতে চাইল না, কিন্তু হিয়াত এক প্রকার জোর করেই ওকে টেনে নিয়ে আসলো। কুয়েতের এই অভিজাত ক্লাবগুলো রাতের বেলা এক অন্যরকম মায়াবী রূপ নেয়। চারিদিকে নিয়ন আলোর ঝলকানি, ভারী মিউজিকের বেস যেন ফ্লোরের প্রতিটি ইঞ্চিতে কাঁপন ধরিয়ে দিচ্ছে। ক্লাব ভর্তি মানুষের ভিড়। কেউ দামি পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে, আবার কেউ রিদমিক মিউজিকে গা ভাসিয়ে দিচ্ছে। চারিদিকে পারফিউম আর ধোঁয়ার এক নেশালো গন্ধ। হলের ঠিক মাঝখানে বিশালাকার এক মিউজিক স্টেজ। সেখান থেকে লেজার লাইটগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে সারা ঘরই খেলে বেড়াচ্ছে। হিয়াত শুভ্রের কাঁধে চাপ দিয়ে উত্তেজিত গলায় বলল, যাও, উঠে গিয়ে গান গাও। আই ওয়ান্ট টু সি ইউ রক্স দিস স্টেজ। দেখতে চাই কেমন মঞ্চ কাঁপাও তুমি। শুভ্রর মেজাজ তখনও খিটখিটে। সে বিরক্তি নিয়ে চারপাশের হট্টগোল দেখছিল। সে শীতল গলায় জবাব দিল, ইচ্ছে করছে না। আই এম লিভিং রাইট নাও। আমি বরং চলেই যাই। বলেই শুভ্র ঘুরে যেতে নিলে হিয়াত খপ করে ওর হাতটা টেনে ধরল। এক প্রকার মিনতি করে বলল, আরে ব্রো, এইটা কোনো কথা? তুমি একবার যাও, জাস্ট একটা গান বলো। ইট উইল মেক ইউ ফিল বেটার। দেখবে তোমার মনটাও ফ্রেশ লাগবে। হিয়াত এবার আর কোনো কথা না শুনে শুভ্রকে প্রায় ধাক্কা দিয়েই স্টেজের উপরে উঠিয়ে দিল। শুভ্রের মতো সুদর্শন আর লম্বা একজন যুবককে মঞ্চে উঠতে দেখে ক্লাবের মেয়েরা হৈ হৈ করে উঠল। চারিদিকে হাততালির শব্দে কান পাতা দেয়। শুভ্র প্রথমে কিছুটা অপ্রস্তুত বোধ করলেও হঠাৎ ওর ভেতরে এক জেদ চেপে বসল। বুকের ভেতরে জমে থাকা 8 মাসের সেই হাহাকারগুলো যেন আজ চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে। শুভ্র পাশ থেকে একটা ইলেকট্রিক গিটার তুলে নিল। স্ট্র্যাপটা কাঁধে ঝুলিয়ে নিয়ে সে একদম শান্ত হয়ে দাঁড়ালো। মাথার উপরে স্পটলাইটগুলো লাল নীল হয়ে ওর চেহারায় বিচ্ছুরিত হচ্ছে। শুভ্র একবার লম্বা দম নিয়ে চোখ দুটো বন্ধ করল। পরক্ষণেই গিটারের তারে আঙুল ছোঁয়ালো সে। টুংটাং শব্দে গিটারের ঝঙ্কার উঠতেই পুরো ক্লাব নিস্তব্ধ হয়ে গেল। শুভ্র তার সমস্ত রাগ আর অভিমান ঠেলে দিয়ে গিটার বাজাতে লাগলো। ওর আঙুলের প্রতিটি ছোঁয়ায় যেন একটা না একটা না বলা যন্ত্রণার সুর বেজে উঠছে। স্পটলাইটের তীব্র আলো শুভ্র সাদা টি শার্ট আর ঘামতে থাকা কপালে এসে বারবার আছড়ে পড়ছে। মঞ্চে দাঁড়িয়ে শুভ্র তখন এক রহস্যময় জাদুকর।
যে সুরের মায়ায় চারপাশকে পাথর করে দেওয়ার ক্ষমতা রাখল। শুভ্র চোখ দুটো বন্ধ করল। অন্ধকারের বুক ছিঁড়ে হৃদির সেই অভিমানী মায়াবী হাসিমাখা মুখটা ভেসে উঠল। সেই চিরচেনা গাল বেয়ে পড়া পানি আর মিটিমিটি হাসির এক অদ্ভুত মিশেল। শুভ্রর আঙুলগুলো তখন গিটারের তারে এক উন্মাদনার ঝড় তুলল। সে ধীর কিন্তু নিশালো এক কণ্ঠে গাইতে শুরু করলো।